উপসচিব পদের পুরোটাই প্রশাসন ক্যাডার থেকে চান কর্মকর্তারা। অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডার প্রতিষ্ঠার দাবি। সংস্কার চলমান জানালেন জনপ্রশাসন সচিব। বেতন বাড়ানোর দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে বিএসএমএমইউ ট্রেনি চিকিৎসকরা। শাহবাগ মোড় অবরোধ, যান চলাচল বন্ধ। 25,000 টাকা দিয়ে সে তার নিজের ফ্যামিলি চালাবে নাকি তার বাবা মাকে চালাবে? বর্তমানে আমাদের দেয়ালে পিঠ থেকে 6 বছর পর পঞ্চগড়ে বিএনপির জনসমাবেশ। সংখ্যালঘু সম্প্রদায়ের বিপুল উপস্থিতি। নির্যাতনের অপপ্রচার মিথ্যা প্রমাণ করবে এই আয়োজন, বলছেন নেতারা। $300 মিলিয়ন পাচারের অভিযোগে শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের আপডেট জানাবে পুলিশ। রেড নোটিশটা ইন্টারপোল কর্তৃক জারি হয়েছে কিনা সেই বিষয়টা বলার দায়িত্ব হচ্ছে আমাদের এনসিবির এবং আমাদের বাস্তবিক অর্থে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসের। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। উপসচিব পদে প্রশাসন ক্যাডারের জন্য 100% পদ রাখার দাবিতে জনপ্রশাসন সচিবের সাথে দেখা করেছেন সংশ্লিষ্ট ক্যাডারের কর্মকর্তারা। সকালে দল বেঁধে মন্ত্রণালয়ে অবস্থান নেন তারা। এ সময় অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর আনোয়ারুল্লাহ জানান, সবাই জমায়েত হলেও এটি শোভন পর্যায়ে ছিল। প্রশাসন সংস্কার কমিশন তাদের জন্য মাত্র 50% পদ সংরক্ষণের জন্য যে প্রস্তাবনা দিতে যাচ্ছে তার বিরোধিতা করছেন তারা। কোনো ক্যাডারকে ছোট করা হচ্ছে না দাবি করে কর্মকর্তারা বলেন, উপসচিব পদে 100% সংরক্ষণ চান তারা। এর জন্য বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে। এছাড়া শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডারভুক্ত না করে আগের মতোই আলাদা রাখার সুপারিশ করা হবে। পরে জনপ্রশাসন সচিব জানান, সংস্কার এখনও চলমান আছে। যারা দাবি জানিয়েছেন তাদের নেতৃবৃন্দের সাথে এই সপ্তাহেই বসা হবে। আগামী 31 ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন ও সুপারিশ জমা দেওয়ার কথা রয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশনের। তার আগেই নিজেদের দাবি নিয়ে হাজির হলেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। কোর্টে কিছু জাজমেন্ট আছে, সেগুলোর জন্য ভায়োলেশন না হয় এবং আমরা যাতে সবাইকে মিলে সকলের পক্ষে সবাই যাতে বেনিফিটেড হয়। সবাইকে 100% করা যাবে না, কিন্তু দূরত্ব কমিয়ে এনে যেই কথাগুলো বলা হচ্ছে অথবা এগুলোতে এখনো শেপই নেয় নাই, শেপ নিবে। সেই শেপ নেওয়ার আগে আমরা ওনাদের সাথে ক্লোজ ডোর বসে আমরা আলোচনা করব। ভাতা বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছে বিএসএমএমইউ সহ সব মেডিকেলের প্রাইভেট ট্রেনি চিকিৎসকরা। সকালে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেন তারা। কর্মসূচিতে অংশ নিয়েছেন আবাসিক অনাবাসিক ট্রেনি চিকিৎসকরা। তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে একজন ট্রেনি চিকিৎসককে 25,000 টাকা ভাতা দেওয়া হয়। এ টাকায় পরিবারের খরচাপাতি বহন কোনোভাবেই সম্ভব নয়। ভাতার পরিমাণ 50,000 টাকা করার দাবি জানান তারা। বলেন, গেল 3 বছর ধরে এই আন্দোলন চলছে। এতদিন আওয়ামী লীগ সরকার এই দাবি মানেনি, উল্টো জামায়াত শিবির ট্যাগ দিয়ে আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করছে। প্রশাসনকে দ্রুততার সাথে প্রজ্ঞাপন জারি করে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ট্রেনি চিকিৎসকরা। আমাদের সপ্তাহে প্রায় 60 ঘন্টার অধিক ডিউটি করতে হয়। এই 60 ঘন্টার অধিক ডিউটি করার পরও আমাদের ভাতার পরিমাণটা হচ্ছে 25,000 টাকা। আজকে আমাদের কর্মসূচিটা যেটা হচ্ছে, আমাদের মেইনলি আজকে ভাতা বৃদ্ধির জন্য দাঁড়িয়েছে। এই 25,000 টাকা দিয়ে সে তার নিজের ফ্যামিলি চালাবে নাকি তার বাবা মাকে চালাবে নাকি অন্য কাজ করবে, এবং যাতায়াত ভাড়াও কিন্তু থাকে। বর্তমানে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমাদের কোনো দ্বিতীয় কোনো রাস্তা নাই, কারণ এই বাজারে আমাদের চলা অসম্ভব। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানবো আমার সহকর্মী তাজনুর ইসলামের কাছ থেকে। তাজনুর, ট্রেনি চিকিৎসকরা কি এখনো শাহবাগে অবস্থান নিয়ে আছেন এবং সড়কে এর প্রভাব কি পড়েছে কিনা আপনি তো দেখতেই পাচ্ছেন, আমাদেরকে জানাবেন। না দেখুন, প্রভাব পড়েছে কিনা এই প্রশ্নের উত্তর তো একেবারেই খুব সহজ। প্রভাব তো অবশ্যই পড়েছে, এবং শাহবাগের মতো রাজধানীর এত গুরুত্বপূর্ণ একটি জায়গাতে সেই দুপুর 1টা থেকে, 1টার কিছুক্ষণ পর থেকে এখন বাজে 4টে, অর্থাৎ 3 ঘন্টা ধরে সড়ক যে বন্ধ রয়েছে, দেখতেই পাচ্ছেন যে
গুলিস্তানের দিক থেকে আসা গাড়িগুলো ঠাঁই দাঁড়িয়ে রয়েছে, যার ফলে কিন্তু যারা কিনা এই সামনের গাড়িগুলো যাত্রী ছিলেন তারা তো এরই মধ্যে বিশেষ করে গণপরিবহন যারা ছিলেন তারা কিন্তু এর মধ্যে নেমে তাদের নিজস্ব গন্তব্যে হেঁটে বা যে কোনো মাধ্যমে তারা যাওয়ার চেষ্টা করেছেন। এর বাইরে যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে বেরিয়েছিলেন তারা আসলে রয়েছেন সবচেয়ে বেশি ভোগান্তির মধ্যে, কারণ তারা তো আসলে কোনোভাবেই এই জায়গাটি অতিক্রম করে যেতে পারছে না, কিংবা গাড়ি যে ঘুরিয়ে অন্য কোথাও যাবেন সেটিও সুযোগ নেই। তবে চিকিৎসকরা কিন্তু এখনও এই শাহবাগের যে চত্বরটি সেই সবগুলো সড়ক একেবারে পুরো চারপাশ জুড়ে তারা কিন্তু অবস্থানে এখনো রয়েছেন। একটা জটলা আমি একটু মাঝখানের দিকে দেখাতে চাই, যে জটলাতে মূলত তারা এই মুহূর্তে এক ধরনের সিদ্ধান্ত গ্রহণের আলোচনাটি তারা চালিয়ে যাচ্ছেন। সেই আলোচনাটি এরকম যে তারা সচিবালয়ে গিয়েছিলেন, আলোচনা করা কিন্তু তারা সেই প্রস্তাবে রাজি হন। তাজনুর, ধন্যবাদ আপনাকে। সম্প্রতি বাংলাদেশের সাম্প্রদায়িক উস্কানি এবং সংখ্যালঘু নির্যাতনের নামে ভারত যে প্রোপাগান্ডা চালাচ্ছে তা মিথ্যা প্রমাণিত করবে এই জনসভায় এমন মন্তব্য করেছেন পঞ্চগড় জেলার বিএনপি সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। পঞ্চগড়ের বোদা উপজেলার সাকুয়া স্কুল ও কলেজ মাঠে বিএনপির জনসমাবেশে এমন মন্তব্য করেন তিনি। বলেন, সনাতন অধ্যুষিত উত্তরাঞ্চলের এই সমাবেশে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির চিত্র তুলে ধরা হবে। সমাবেশে যোগ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রায় 6 বছর পর এই এলাকায় কোনো সমাবেশে যোগ দিচ্ছেন তিনি। এর আগে 2018 সালের 23 ডিসেম্বর এই এলাকায় নির্বাচনী সমাবেশে যোগ দিয়েছিলেন বিএনপি মহাসচিব। সাম্য ও সম্প্রীতির বার্তা তুলে ধরতেই সীমান্তবর্তী পঞ্চগড়ে সমাবেশ করছে বিএনপি। বোদা ও দেবীগঞ্জ উপজেলার নেতাকর্মী ও সাধারণ জনগণ ছাড়াও সমাবেশে যোগ দিচ্ছেন আশপাশের এলাকার নেতাকর্মীরা। সমাবেশ থেকে মূলত নির্বাচন ঘিরেই বার্তা দেবেন বিএনপি মহাসচিব। সোমবার বিএনপি মহাসচিবের নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও ও আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। আমাদের এই পঞ্চগড় বা এই ঠাকুরগাঁও এই অঞ্চলে কিন্তু আমাদের বিশেষ করে সনাতন ধর্মীয়রা অনেক বসবাস করেন। তাদেরকে পুঁজি করেই কিন্তু এইখানে এই অপপ্রচার বেশি করে চালানো হচ্ছে, বিশেষ করে পার্শ্ববর্তী একটা দেশ থেকে। সাম্প্রতিক যে এই যে সমাবেশ, সেই সমাবেশের মধ্য দিয়ে কিন্তু আমরা বাংলাদেশকে এবং পৃথিবীকে এই মেসেজটা দিতে চাই যে যাহা বিভিন্ন মাধ্যমে প্রচার হচ্ছে এটা একটা ডাহা, মিথ্যা এবং অপপ্রচার। দর্শক, পঞ্চগড়ে রয়েছেন আমার সহকর্মী সাইফুদ্দিন রবিন, সেখানকার বিস্তারিত খবর জানবো সর্বশেষ। রবিন, সমাবেশের কার্যক্রম এখন কোন পর্যায়ে রয়েছে এবং মহাসচিবের তো আসার কথা রয়েছে, তিনি কি মঞ্চে এসেছেন কিনা? ইশরাত, খানিক আগেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সাকুয়া স্কুল মাঠের সমাবেশে বা জনসভায় যোগ দিয়েছেন এবং সমাবেশ চলছে, যেটি আসলে দুপুর 2টার পরেই বলা চলে আনুষ্ঠানিকভাবে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ এসবের মধ্য দিয়ে শুরু হয়। এরপর জাতীয় সঙ্গীত, দলীয় সঙ্গীত মধ্য দিয়ে নেতাকর্মীদের উজ্জীবিত করার এক ধরনের চেষ্টা। এবং এই সমাবেশটিকে বিএনপি যেটি বলছে সাম্য, সম্প্রীতি এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যের সমাবেশ। একেবারে উত্তরের জেলা পঞ্চগড়, সীমান্তবর্তী জেলা, এই অঞ্চলে সনাতন ধর্মাবলম্বীদের বেশ বসবাস এবং এখানে আছে আদিবাসীরাও। সকলের এক ধরনের সম্মিলন ঘটেছে আজকের এই জনসভায়। এবং এই জনসভা স্থলে ঠিক এই বোদা উপজেলা এবং এর পাশেই দেবুদ্দার উপজেলা, এই দুটি উপজেলা মিলিয়ে একটি সংসদীয় আসন। এই সংসদীয় আসনে এর আগে গেল 6 বছর আগে ঠিক একই দিনে, আজকের দিনেই কিন্তু এসেছিলেন বিএনপি মহাসচিব, যেটি ছিল নির্বাচনী সমাবেশ। এবং সেই সমাবেশ এবং আজকের এই সমাবেশের মধ্যে একটি মিল খুঁজে পান স্থানীয়রা। তারা বলছেন যে এটিও এক ধরনের নির্বাচনী সমাবেশের রূপ নিয়েছে এবং যেই সমাবেশ থেকে বিএনপির তরফ থেকে সরকারের প্রতি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং আগামী নির্বাচন ভাবনা, সেই বিষয়গুলো প্রান্তিক অঞ্চলের সাধারণ নেতাকর্মী এবং সাধারণ মানুষের কাছে তুলে ধরবেন বিএনপি মহাসচিব। এবং সেই সঙ্গে আপনি যেমনটি বলছিলেন ইশরাত, যে সাম্প্রতিক কালে যে সাম্প্রদায়িক উস্কানির যে বিষয়গুলো ছিল, যে বাংলাদেশের বিরুদ্ধে নানান রকমের মিথ্যাচারের যে বিষয়গুলো, সেই সব বিষয়গুলো যেন নস্যাৎ হয়ে যায় এই সম্প্রীতির সমাবেশের মধ্য দিয়ে, সেই পরিকল্পনাই করছেন স্থানীয়রা। এবং এখানে আদিবাসীরা যেমনটি রয়েছে, হিন্দু, বৌদ্ধ কল্যাণ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ব্যানারে এখানে সনাতন ধর্মাবলম্বী, অন্যান্য ধর্মাবলম্বী রয়েছেন, নেতাকর্মী রয়েছেন। বেশ দারুণ সুশৃঙ্খল একটা পরিবেশের মধ্য দিয়ে বর্ণিল জনসভায় রূপ নিয়েছে এই পঞ্চগড়ের বোদা উপজেলার সাকুয়া স্কুল মাঠের সমাবেশ। বিএনপির নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বক্তব্য দিচ্ছেন, এরপর কয়েকজন বক্তা রয়েছেন, তারপরেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধন্যবাদ আপনাকে রবিন।
নিউ ইয়র্ক ও লন্ডনে $300 মিলিয়ন পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। তাদের বিরুদ্ধে গেল 15 বছরে বিভিন্ন মেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। অনুসন্ধানে 5 সদস্যের একটি দল গঠন করেছে দুদক। শেখ হাসিনা, শেখ রেহানা ও জয়সহ তাদের পরিবারের বিরুদ্ধে অনুসন্ধান চলাকালে ব্যাংক হিসাব ও সম্পদ জব্দ বা ক্রোক করতে পারবে এই কমিটি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 59,000 কোটি টাকা সহ বিভিন্ন প্রকল্পে ওঠা 80,000 কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এছাড়া আশ্রয়ণ সহ 8টি প্রকল্পে দুর্নীতির তথ্য আমলে নিয়েছে দুদক। 3 সেপ্টেম্বর শেখ হাসিনা ও তার পরিবারের এসব দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। শুনানি নিয়ে এসব অভিযোগ অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে গত 15 ডিসেম্বর রুল জারি করেন হাইকোর্ট। শেখ হাসিনার বিরুদ্ধে এখনও জারি হয়নি ইন্টারপোলের রেড অ্যালার্ট। এক ব্রিফিংয়ে তথ্যটি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানান, শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি হয়েছে কিনা সেটি প্রসিকিউশন নয়, পুলিশ নিশ্চিত করবে। ইন্টারপোলের রেড নোটিশটা ইন্টারপোল কর্তৃক জারি হয়েছে কিনা সেই বিষয়টা বলার দায়িত্ব হচ্ছে আমাদের এনসিবির এবং আমাদের বাস্তবিক অর্থে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসের। আমরা এই খবরটা আপনাদেরকে ক্লিয়ারলি বলতে পারছি না যে তাদের মাধ্যমে এটা জারি হয়েছে কিনা বা ইন্টারপোলের ওয়েবসাইটে এটা অ্যাভেলেবল আছে কিনা। এটার আপডেট জানতে হলে আপনারা যদি পুলিশ সদর দপ্তরের একজন এডিশনাল আইজিপি আছেন এনসিবির দায়িত্বে, তার কাছ থেকে এটা বিস্তারিত তথ্য জানতে পারবেন। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 3 ব্যাংকের 16 অ্যাকাউন্টে 21 কোটি টাকার সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক, যা ইতোমধ্যে ফ্রিজ করা হয়েছে। রোববার দুদক থেকে এই তথ্য জানা গেছে। আনিসুল হকের হিসেবগুলোর মধ্যে ব্র্যাক ব্যাংক বনানী শাখার 6টি হিসেবে ফিক্সড ডিপোজিট 5 কোটি টাকা এবং অন্য এক হিসেবে এসসি গোল্ডেন বেনিফিটস হিসেবে 50,81,000 টাকার তথ্য পেয়েছে দুদক। অন্যদিকে সিটিজেন ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের 9টি হিসেবে মিলেছে 15,11,83,000 টাকা। দুদক জানায়, অনুসন্ধান চলমান রয়েছে। বর্তমানে নথিপত্র সংগ্রহ ও যাচাই বাছাইয়ের কাজ চলমান রয়েছে। দুদকের অনুসন্ধান টিম প্রতিবেদন দাখিল করলে আইন অনুযায়ী কমিশন সিদ্ধান্ত নেবে। নীতিগতভাবে সিদ্ধান্ত না থাকলেও গত 2 মাসে 60,000 রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বাংলাদেশে। বিষয়টিকে ভবিষ্যতের অশনি সংকেত হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ। ব্যাংককে অনুষ্ঠিত থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে মিয়ানমারের সাথে বর্ডার যুক্ত এমন 5টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে ইনফর্মাল কনসালটেশনে এমন উদ্বেগের কথা জানিয়েছেন তিনি। বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা জানান, রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে মিয়ানমারে শান্তি ফিরে আসবে না, এমনকি আগামী 1 দশক পরে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। ক্ষতির মুখে পড়বে আঞ্চলিক সহ সব দেশ। ডিসেম্বরের 18 তারিখে অনুষ্ঠিত এই আনুষ্ঠানিক বৈঠকে মিয়ানমার সীমান্ত নিরাপত্তা, অপরাধ ও ভবিষ্যৎ রাজনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে মিয়ানমারের সাথে বর্ডার শেয়ার করে এমন 5টি দেশ বাংলাদেশ, ভারত, লাওস, চীন, থাইল্যান্ড যুক্ত ছিল। এছাড়া বৈঠকে মিয়ানমার প্রতিনিধিও উপস্থিত ছিলেন। রাজনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে মিয়ানমারের সাথে বর্ডার শেয়ার করে এমন 5টি দেশ বাংলাদেশ, ভারত, লাওস, চীন, থাইল্যান্ড যুক্ত ছিল। এছাড়া বৈঠকে মিয়ানমার প্রতিনিধিও উপস্থিত ছিলেন। পরিস্থিতি কখনো কখনো এমন দাঁড়ায় যে আপনাদের কিছু করার থাকে না। সেরকম পরিস্থিতিতে আমরা এই 60,000কে ঢুকতে দিয়েছি ফর্মালি যে দিয়েছি তাও না, তারা বিভিন্ন পথে ঢুকে গেছেন। এবং আরেকটি কথা আমাদেরকে মনে রাখতে হবে যে প্রচুর দুর্নীতি আছে বর্ডারে। এটা সত্যি কথা, এটা অস্বীকার করার কোনো অর্থ নেই। আওয়ামী সরকারের প্রেস উইংয়ের কাজই ছিল নিউজ বন্ধ করা, কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এমন কিছু করছে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর সিরডাপ মিলনায়তনে গণতন্ত্র পুনর্গঠনের জন্য সংলাপে তিনি বলেন, সাংবাদিকদের কাজে কপিরাইট প্রোটেকশন দিতে হবে। শক্তিশালী সাংবাদিক ইউনিয়নে গঠনের সোচ্চার হওয়ার আহ্বান জানান প্রেস সচিব। গণমাধ্যমের বিভিন্ন ব্যর্থতা চিহ্নিত করে তার পুনরাবৃত্তি বন্ধ করার ব্যাপারেও জোর দেন তিনি। এ সময় ত্রুটিপূর্ণ ওয়েজ বোর্ড সিস্টেম বাতিল করে ন্যূনতম বেতন চালু করা উচিত বলে মন্তব্য করেছেন প্রেস সচিব শফিকুল আলম। বলেন, ন্যূনতম বেতনের আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে। আইন ভঙ্গকারী প্রতিষ্ঠান বন্ধ করার ব্যাপারেও জোর দেন তিনি। ঘন কুয়াশা, বেপরোয়া গতিসহ নানা কারণে মুন্সিগঞ্জে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের 6টি স্থানে সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে মারা গেছেন এক প্রাইভেট কার চালক, আহত হয়েছেন অন্তত 15 জন। এর মধ্যে 4টি দুর্ঘটনা কুয়াশার কারণে হয়েছে।
হাইওয়ে পুলিশ জানায় ঘন কুয়াশায় ঢাকা ছিল মহাসড়ক। সকাল 7টা নাগাদ একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয় সিরিয়ালে দাঁড়ানো একটি প্রাইভেট কার। গাড়ি চালক ফরহাদকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এছাড়া হাসারা, চালতিপাড়া, ধলেশ্বরী টোল প্লাজার কাছে 3টি বাস এবং কমপক্ষে 8টি গাড়ি ও পিকআপের সংঘর্ষ হয়েছে। বেলা 12টার দিকে শ্রীনগরে কেওটখালী এলাকায় 2টি বাসের সংঘর্ষে 3 জন আহত হয়। যানগুলো উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। এদিকে ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী 2টি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। শনিবার রাত 2:30টার দিকে চাঁদপুরের হাইমচর ও বরিশালের হিজলা সীমান্ত ঘেঁষা মেঘনা নদীতে হয় এই দুর্ঘটনা। চাঁদপুর নৌথানার ওসি ইকবাল হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া এমভি প্রিন্স আওলাদ 10 লঞ্চটি বরিশালের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসছিল এমভি কীর্তনখোলা 10 লঞ্চ। ঘন কুয়াশায় মুখোমুখি সংঘর্ষ হয় নৌযানগুলোর। ক্ষতিগ্রস্ত হয় 2টি লঞ্চের একাংশ। আহত হয়েছেন কয়েকজন যাত্রী, অবশ্য কারো অবস্থায় গুরুতর নয়। আওলাদের যাত্রীদের আরেকটি লঞ্চের মাধ্যমে বরিশালে পৌঁছে দেওয়া হয় এবং নিরাপদে ঢাকায় এসে পৌঁছায় যাত্রীবাহী কীর্তনখোলা। দেশের শিক্ষিত বেকারের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সকালে রাজধানীর একটি হোটেলে উচ্চশিক্ষায় বৈশ্বিক মান বাংলাদেশের করণীয় শীর্ষক সেমিনার ছিল। সেই অনুষ্ঠানে তিনি বলেন, গত 1.5 দশক ধরে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রচণ্ড অনিয়ম হয়েছে। দীর্ঘমেয়াদে ভঙ্গুর করে দেওয়া হয়েছে প্রতিষ্ঠানগুলোকে। এ সময় শিক্ষা উপদেষ্টা অভিযোগ করেন, শিক্ষকদের আলোচনায় শুধু রাজনীতি থাকে, গবেষণা থাকে না। কেন এমন পরিস্থিতি তৈরি হলো সেটি বুঝেই এগুতে হবে বলে জানান ওয়াহিদ উদ্দিন মাহমুদ। পূর্বাচলে প্রাইভেট কারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেফতারকৃত 3 আসামির 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসিনের আদালত রিমান্ড মঞ্জুর করেন। বাদীপক্ষের আইনজীবী জানান, সড়ক পরিবহন আইনে গ্রেফতার হওয়া মুবিন আল মামুন, মিরাজুল করিম ও আসিফ চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী কর্মকর্তারা 5 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে 2 দিন মঞ্জুর করেন বিচারক। এদিকে ডোপ টেস্টের পর 2 আসামির বিরুদ্ধে মাদক সেবন ও পরিবহনের মামলা দিয়েছে রূপগঞ্জ পুলিশ। 20 ডিসেম্বর রাতে পূর্বাচলের রাস্তার পাশে পুলিশের চেকপোস্টে দাঁড়ানো মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয় একটি প্রাইভেট কার। ঘটনাস্থলে প্রাণ হারান বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ। আহত হয় মেহেদী হাসান ও অমিত সাহা।